এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে কঠিন পদার্থের দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তন এই তিন প্রকার প্রসারণ দেখা যায়। তার কারণ কঠিন পদার্থের নির্দিষ্ট দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তন রয়েছে। সেই জন্য এই তিন প্রকার প্রসারণই কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা বিবেচনা করব। তো আজকে আমরা প্রথমে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সম্বন্ধে জানব। দেখো, দৈর্ঘ্য প্রসারণ বলতে কি বোঝায়? কোনো কঠিন বস্তুর উষ্ণতা বৃদ্ধি করলে একটি নির্দিষ্ট দিকে তার যে প্রসারণ হয় তাকে ওই কঠিন বস্তুর দৈর্ঘ্য বা রৈখিক প্রসারণ বলে। দৈর্ঘ্য প্রসারণের আরেকটা নাম কিন্তু রৈখিক প্রসারণ। তো এক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে, ধরে নাও আমার কাছে একটা ধাতব রড আছে বা একটা ধাতব দণ্ড আছে, যার দৈর্ঘ্যের তুলনায় ক্ষেত্রফল বা আয়তন নগণ্য। অর্থাৎ যখন আমরা দৈর্ঘ্য প্রসারণ বলবো তখন ক্ষেত্রফল প্রসারণ বা আয়তন প্রসারণ যে হবে না তা কিন্তু নয়। কোনো কঠিন পদার্থকে উত্তপ্ত করলে বা এক্ষেত্রে যেমন আমি একটা লম্বাটে একটা রড নিয়েছি, তাকে উত্তপ্ত করলে কিন্তু ক্ষেত্রফলও প্রসারিত হবে, আয়তনও প্রসারিত হবে। কিন্তু যখন আমরা দৈর্ঘ্য প্রসারণ বিবেচনা করব তখন আমরা ক্ষেত্রফল বা আয়তন প্রসারণকে ধরব না। তার কারণ দৈর্ঘ্যের তুলনায় যেহেতু ক্ষেত্রফল কম, দেখতেই পাচ্ছ এখানে, বা আয়তন কম, সেই জন্য আমরা দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে ধরে নিব যে শুধুমাত্র দৈর্ঘ্য বরাবর বা রেখা বরাবরই প্রসারণ ঘটবে। সেই জন্য এটাকে আমরা দৈর্ঘ্য প্রসারণ বা রৈখিক প্রসারণ বলছি। অর্থাৎ সহজ করে বললে, যখন আমরা দৈর্ঘ্য প্রসারণ বিবেচনা করব তখন আমরা ক্ষেত্রফল বা আয়তন প্রসারণ বিবেচনা করব না। এবার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এটা কি জিনিস? দেখো, তোমরা ক্লাস 9 বা 8 গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, হিমাঙ্ক এগুলো পড়েছ। তো গলনাঙ্ক বলতে কি বোঝায়? একটা নির্দিষ্ট মান যে উষ্ণতায় কোনো কঠিন বস্তু গলে যায়। বা স্ফুটনাঙ্ক বলতে কি বোঝায়? যে উষ্ণতায় কোনো তরল ফুটতে শুরু করে। তো তেমনিভাবে যেমন গলন মানে কি বোঝায়? একটা ঘটনা। গলনাঙ্ক মানে একটা নির্দিষ্ট মান। বা স্ফুটন বলতে বোঝায় একটা ঘটনা। স্ফুটনাঙ্ক হলে কি হবে? একটা নির্দিষ্ট মান বোঝাবে। তো যখনই এই অঙ্ক কথাটা থাকবে, অর্থাৎ গলন প্লাস অঙ্ক বা স্ফুটন প্লাস অঙ্ক, তখন কি বোঝাবে? একটা নির্দিষ্ট মান বোঝাবে। একই রকম ভাবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এই গুণাঙ্ক কথাটার মানই হচ্ছে একটা নির্দিষ্ট মান বোঝাবে। অর্থাৎ কোনো কঠিনকে উত্তপ্ত করলে তার দৈর্ঘ্য কতটা প্রসারিত হবে সেটা আমরা যে রাশির সাহায্যে পরিমাপ করতে পারবো বা মানটা নির্ণয় করতে পারবো, সেটাই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। কিন্তু এরকম ভাবে সংজ্ঞাটা বললে হবে না। তো সংজ্ঞাটা কিভাবে আসছে তার জন্য আমি প্রথমে তোমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালাটা, যেটা আমি অলরেডি লিখে রেখেছি, সেটা আমি ব্যাখ্যা করছি। দেখো, পরীক্ষার দ্বারা দেখা গেছে যে যে কোনো দণ্ডকে উত্তপ্ত করলে তার দৈর্ঘ্য প্রসারণ যে ঘটবে সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে? একটা প্রাথমিক দৈর্ঘ্যের উপর আর একটা দণ্ডের উষ্ণতা বৃদ্ধির উপর। কিভাবে নির্ভর করবে? এদের সঙ্গে সমানুপাতিক। এখান থেকে এমনি শর্ট কোয়েশ্চেন আসতে পারে যে কোনো কঠিনের দৈর্ঘ্য প্রসারণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তখন আমরা বলবো তিনটি বিষয়ের উপর নির্ভর করে। একটা দণ্ডের প্রাথমিক দৈর্ঘ্যের উপর, একটা দণ্ডের উষ্ণতা বৃদ্ধির উপর, আর একটা হচ্ছে দণ্ডটির উপাদানের উপর। এই তিনটা বিষয়ের উপর নির্ভর করে। এবার যদি বলে কিভাবে নির্ভর করে, তাহলে এখান থেকে বলতে পারবো যে কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গেও সমানুপাতিক, আবার দণ্ডের যে উষ্ণতা বৃদ্ধি তার সঙ্গেও সমানুপাতিক। অর্থাৎ দৈর্ঘ্য আর উষ্ণতা বৃদ্ধি উভয়ের সঙ্গে সমানুপাতিক হবে। এবার এইটার উপর বেস করে আমরা রাশিমালাটা প্রতিষ্ঠা করব। দেখো, ধরলাম কোন একটা ধাতব দণ্ডের উষ্ণতা T1 উষ্ণতায় L1, L বলতে লেন্থ, দৈর্ঘ্য বোঝাচ্ছে, এবং উষ্ণতা বৃদ্ধি করে যখন T2 করা হলো তখন দেখা গেল ওই দণ্ডের দৈর্ঘ্য হয়ে গেল L2। অর্থাৎ T1 উষ্ণতায় ওই দণ্ডের দৈর্ঘ্য ছিল L1 এবং উষ্ণতা বৃদ্ধি করে যখন T2 করা হলো তখন তার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে L2 হলো। এখানে আমি ব্যাকেটে সেটা বুঝিয়েও দিয়েছি, যেহেতু T2 গ্রেটার দেন T1, অর্থাৎ পরবর্তী যে উষ্ণতা T2 সেটা T1 এর থেকে বেশি, তাই পরবর্তীতে দৈর্ঘ্য বৃদ্ধি L2 প্রাথমিক দৈর্ঘ্য L1 থেকে বেশি। তো এক্ষেত্রে দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে?
L2 মাইনাস L1, কারণ প্রথমে দৈর্ঘ্য ছিল L1, পরবর্তীতে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে হলো L2। তো দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্য প্রসারণ কত হলো L2 মাইনাস L1, এবং উষ্ণতা বৃদ্ধি কত হবে এক্ষেত্রে T2 মাইনাস T1, কারণ T2 অন্তিম উষ্ণতা আর T1 প্রাথমিক উষ্ণতা, আর আমরা ধরে নিয়েছি যে T2 উষ্ণতা T1 এর থেকে বেশি। এবার যেটা আমরা এখানে পেয়েছিলাম যে কোনো দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ প্রাথমিক দৈর্ঘ্যের সমানুপাতিক আর দণ্ডের উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সমানুপাতিক, এটাকে যদি এখানে লিখি তাহলে কি হবে, ওটাকে এখানে আমি দেখিয়েছি যে যেহেতু দৈর্ঘ্য প্রসারণ দণ্ডের প্রাথমিক দৈর্ঘ্য এবং উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সমানুপাতিক, এটাকে এবার রাশিমালার সাহায্যে প্রকাশ করেছি। তো দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ কত বের হলো আমাদের L2 মাইনাস L1, এটা কার সঙ্গে সমানুপাতিক হবে প্রাথমিক দৈর্ঘ্য অর্থাৎ L1 এর সঙ্গে, L1 আমাদের প্রাথমিক দৈর্ঘ্য ছিল, আর কার সঙ্গে সমানুপাতিক হবে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে, উষ্ণতা বৃদ্ধি কত আমাদের T2 মাইনাস T1, অর্থাৎ L2 মাইনাস L1 L1 এর সঙ্গে সমানুপাতিক যখন উষ্ণতা স্থির থাকবে, এবং T2 মাইনাস T1 বা উষ্ণতা বৃদ্ধির সঙ্গেও সমানুপাতিক যখন প্রাথমিক দৈর্ঘ্য স্থির থাকবে। এবার এই দুটো সমীকরণকে যদি যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে চাই তাহলে কি লিখতে পারবো, L2 মাইনাস L1 সমানুপাতিক L1 ইন্টু T2 মাইনাস T1। এবার এই সমানুপাতিক উঠাতে গেলে যে ধ্রুবক লাগবে সেই ধ্রুবকটা আমরা যদি আলফা নিয়ে নিই, আলফাটা কি একটা ধ্রুবক, আলফার মান কার উপর নির্ভর করবে, বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন হবে, অর্থাৎ পদার্থের উপাদানের উপর নির্ভর করবে। এই আলফাটাকে আমরা বলি কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক। এবার এখান থেকে সলভ করলে কি হবে, আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1, এই পুরোটা এখানে নিচে চলে আসবে, বাই L1 ইন্টু T2 মাইনাস T1। তোমাদের বই শুধুমাত্র এই রাশিমালাটাই লেখা আছে, তাই তোমাদের রাশিমালাটা কিভাবে প্রতিষ্ঠা হচ্ছে বা রাশিমালার যে প্রতিষ্ঠা সেটা কিন্তু না জানলেও চলবে, কিন্তু বোঝার জন্য আমি শুধু তোমাদের দেখাচ্ছি যে কিভাবে আসছে, কিন্তু তোমাদের সিলেবাসের কিন্তু অন্তর্ভুক্ত নয় এই রাশিমালার নির্ণয়টা। অর্থাৎ এবার যদি এটাকে বাংলায় লিখি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা আলফা সমান সমান কি হবে, L2 মাইনাস L1 আমাদের কি ছিল, এখানে দেখো দৈর্ঘ্য বৃদ্ধি, সেই জন্য লিখলাম দৈর্ঘ্য বৃদ্ধি বাই L1, L1 আমাদের কি ছিল প্রাথমিক দৈর্ঘ্য, তাই লিখেছি প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু T2 মাইনাস T1, T2 মাইনাস T1 কি ছিল আমাদের দণ্ডের উষ্ণতা বৃদ্ধি, সেই জন্য লিখেছি উষ্ণতা বৃদ্ধি। অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান সমান কি হবে, দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতার বৃদ্ধি। এবার এই যে রাশিমালা এখান থেকে কিন্তু সংজ্ঞাটা আসছে, কিভাবে আসছে দেখো, এই রাশিমালাতে যদি আমি L1 অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্যকে 1 বা একক করে দিই, এবং যে উষ্ণতার বৃদ্ধি অর্থাৎ T2 মাইনাস T1 কে যদি একক করে দিই বা 1 করে দিই, তাহলে এখান থেকে কি পাবো, আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1, এটা পাবো। এবার আলফা মানে আমাদের কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে কি, দৈর্ঘ্যের প্রসারণ ঘটবে কিন্তু কতটা প্রসারণ ঘটবে এক্সাক্ট মান, সেটাই হচ্ছে গুণাঙ্ক। গুণাঙ্ক কথার অর্থই হচ্ছে একটা মান বোঝাবে, তো তার মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে কিন্তু দৈর্ঘ্যেরই প্রসারণ ঘটবে, এই জন্য L2 মাইনাস L1 হয়েছে, কিন্তু কখন ঘটবে যখন L1টা 1 অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্যটা 1, আর T2 মাইনাস T1 ইকুয়াল টু 1, এর অর্থ হলো যখন উষ্ণতা বৃদ্ধিটা 1, অর্থাৎ কোনো কঠিন পদার্থের যদি একক উষ্ণতা বৃদ্ধি করি, কারণ T2 মাইনাস T1 ইকুয়াল টু 1 হয়েছে, এবং তার ফলে যদি ওই কঠিনের দৈর্ঘ্য বৃদ্ধি একক হয় বা 1 হয়, কারণ L1টা 1 হয়েছে, তাহলে যে প্রসারণ ঘটবে L2 মাইনাস L1 সেটাই হচ্ছে আলফার সঙ্গে সমান। তো এটার উপর বেস করে আমাদের সংজ্ঞাটা এরকম এসছে, দেখো প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য, একক উষ্ণতা কেন করলাম, কারণ T2 মাইনাস T1টা 1 ছিল, কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে, একক দৈর্ঘ্য মানেই হচ্ছে L1 ইকুয়াল টু 1 করলে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ ঘটে তাকে ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক বলা হয়, যাকে আমরা আলফা দিয়ে সূচিত করি। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালার ক্ষেত্রে কেন এটা লেখা হয়েছে এবং কিভাবে এসছে। কিন্তু আবার বলছি, এই রাশিমালাটা প্রতিষ্ঠা কিন্তু তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। এবারে আমরা দেখব যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি, বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তো এই রাশিমালা প্রতিষ্ঠার সময় প্রথমে যেটা আমরা পেলাম যে কোনো কঠিনের দৈর্ঘ্য প্রসারণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, তো তার উত্তর কি হবে,
কোনো কঠিনের দৈর্ঘ্য প্রসারণ তিনটে বিষয়ের উপর নির্ভর করে। 1 নম্বর হচ্ছে ওই কঠিনের প্রাথমিক দৈর্ঘ্য, 2 নম্বর হচ্ছে ওই কঠিনের উষ্ণতা বৃদ্ধি এবং 3 নম্বর হচ্ছে ওই কঠিনের উপাদান। এবার দেখো আমরা যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক আলফা রাশিমালা পেলাম, এটাকে এখানে লিখছি। আলফা ইকুয়ালটা আমরা কি পেলাম, L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1, এইটা। এবার ঠিক করে খেয়াল করে দেখো, L2 মাইনাস L1 এর মানে কি, দৈর্ঘ্যের বৃদ্ধি। এবার আমরা যদি মিটার স্কেলে নিই তাহলে কি হবে, দৈর্ঘ্যের যে L2 মাইনাস L1টা কি হবে, দৈর্ঘ্যের একক হবে, কারণ L1টাও একটা দৈর্ঘ্য, L2টাও একটা দৈর্ঘ্য, সেই জন্য L2 মাইনাস L1টা কি হবে, একটা দৈর্ঘ্যের একক বুঝাবে। এবার L1 কি, L1 একটা দৈর্ঘ্য, তার মানে L1টাও কি হবে, দৈর্ঘ্যের একক। আর হরে কি আছে, T2 মাইনাস T1, T2 মাইনাস T1 মানে কি, উষ্ণতার বৃদ্ধি, অর্থাৎ T2 মাইনাস T1 কিসের একক বুঝাবে, T2 মাইনাস T1টা উষ্ণতার একক বুঝাবে। সেই জন্য আমি লিখলাম T2 মাইনাস T1 এর বদলে উষ্ণতার একক। এবার দেখো কি হবে, দৈর্ঘ্যের একক কেটে যাবে, তার কারণ আমি যদি L1টা মিটারে নিই তাহলে L2টাও মিটারে নিতে হবে, তাহলে L2 মাইনাস L1 কিসে বেরোবে, আমাদের মিটার এককে, আর L1টাও কিসে বেরোবে, মিটার এককে। তার ফলে মিটার মিটার কেটে যাবে বা দৈর্ঘ্যের একক ক্যান্সেল করে যাবে, তার ফলে কি থাকবে, শুধুমাত্র উষ্ণতার একক। তার মানে কোন কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক বা আলফা এর একক কি হবে, 1 বাই উষ্ণতার একক। এখান থেকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট পেলাম যে কোন কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি হবে, শুধুমাত্র 1 বাই উষ্ণতার একক। এবার যদি আমাকে এককটা লিখতে হয় যে বিভিন্ন সিজিএস, এসআই বা এফপিএস পদ্ধতিতে একক কি কি হবে, তাহলে দেখো 1 বাই উষ্ণতার একক, তার মানে সিজিএস এ আলফা এর একক কি হবে, যেহেতু সিজিএস এ উষ্ণতার একক কি, ডিগ্রি সেলসিয়াস, তো 1 বাই ডিগ্রি সেলসিয়াস, বাইরে এরকম লিখতে পারি ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1 বা ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, বা তোমরা চাইলে এরকম লিখতে পারো পার ডিগ্রি সেলসিয়াস, বা চাইলে বাংলায় লিখতে পারো প্রতি ডিগ্রি সেলসিয়াস। এটাই হচ্ছে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক, 1 বাই ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বা পার ডিগ্রি সেলসিয়াস, বা বাংলায় লিখলে প্রতি ডিগ্রি সেলসিয়াস। এবার একই রকম ভাবে এসআই পদ্ধতিতে কি হবে, আমরা এসআই তে জানি উষ্ণতার একক কত, কেলভিন, তার ফলে কি হবে 1 বাই কে বা কেলভিন ইনভার্স বা পার কেলভিন, বা বাংলায় লিখলে প্রতি কেলভিন। আর এফপিএস পদ্ধতিতে কি হবে, আমরা জানি এফপিএস পদ্ধতিতে উষ্ণতার একক কি, ফারেনহাইট বা ডিগ্রি ফারেনহাইট, তো সেই জন্য হবে ডিগ্রি ফারেনহাইট বা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, বা লিখতে পারি পার ডিগ্রি ফারেনহাইট। এটা হচ্ছে সিজিএস, এসআই আর এফপিএস পদ্ধতিতে আলফা অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক। এবার এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেয় যে দেখাও যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক শুধুমাত্র উষ্ণতার উপর নির্ভর করে, দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে। তখন কিভাবে লিখবে এটাকে, তখন তোমরা প্রথমে এই রাশিমালাটা লিখবে যে আমরা জানি কোন কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান সমান L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এবার ব্র্যাকেটে লিখবে যে যেখানে L1 প্রাথমিক দৈর্ঘ্য, L2 মাইনাস L1 দৈর্ঘ্যের প্রসারণ বা দৈর্ঘ্যের বৃদ্ধি, আর T2 মাইনাস T1 হচ্ছে উষ্ণতার বৃদ্ধি। তারপরে এবার তোমরা এইভাবে দেখাবে এটাকে যে L2 মাইনাস L1 বাই L1 এটা কি হচ্ছে, দুটো দৈর্ঘ্যের একক, সেজন্য এরা পরস্পরকে ক্যান্সেল করছে, শুধু কি বাকি থাকছে 1 বাই উষ্ণতার একক। সেই জন্যই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক শুধুমাত্র উষ্ণতার এককের উপর নির্ভর করে। বা অনেক সময় সত্য মিথ্যা দেয় যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে, সত্য না মিথ্যা। তো এখান থেকে দেখে বুঝতেই পারছো যেটা অবশ্যই মিথ্যা হবে। ঠিক আছে, এবার তারপরে এবার যদি এরকম প্রশ্ন করে যে কোন কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কোন বিষয়ের উপর নির্ভর করে, তো দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক তো নির্ভর করে উষ্ণতার উপর, কিন্তু যদি তোমাকে বলে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কোন বিষয়ের উপর নির্ভর করবে, তখন কি বলবো যে ওই কঠিনটা
কি দিয়ে তৈরি বা ওই কঠিনের উপাদানের উপর। কঠিনের যদি উপাদান লোহা হয় তাহলে একরকম, যদি তামা হয় তাহলে একরকম, যদি পিতল হয় তাহলে একরকম। অর্থাৎ যদি বলে যে কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কোন বিষয়ের উপর নির্ভর করে, তখন আমরা বলবো যে ওই কঠিনের উপাদানের উপর। যদি উপাদান পরিবর্তিত হয় তাহলে কিন্তু কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মানও পরিবর্তিত হবে। এই প্রসঙ্গে বলে রাখি, যে কোনো টেক্সট বইয়ে দেখলেই পাবে যে তোমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মানগুলো একটা সারণীর মধ্যে বা ছকের মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া আছে। তো তোমাদের কিন্তু সেই মানগুলো মনে না রাখলেও চলবে, কিন্তু অর্ডারটা মনে রাখার চেষ্টা করবে। অর্থাৎ কার বেশি কার কম, এটা তোমাকে এমসিকিউতেও দিতে পারে, বা তোমাকে হয়তো যে কোনো 3টা পদার্থ দিয়ে দিল, যে লোহা তামা পিতল দিয়ে বললো যে এদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ঊর্ধ্বক্রমে সাজাও বা অধক্রমে সাজাও, এরকমও দিতে পারে। তো এখানে তোমাদের বইয়ে কিন্তু ম্যাক্সিমাম যে মান দেওয়া আছে সেটা পুরোপুরি ঠিক নেই। সব থেকে বেশি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ধাতুগুলোর মধ্যে হচ্ছে সীসা। তো এটা বইয়ে পড়ার সময় একটু লিখে নিবে, 29 × 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। এছাড়া লোহার যেমন জানো 12 × 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। তো যদি প্রশ্ন দেয় যে কোন কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সর্বাধিক, তখন যদি সীসা অপশন থাকে তাহলে কিন্তু সীসা করবে। এই মানটা তোমাদের বইয়ে হয়তো পাবে না, এখন তোমাদের হায়ার ক্লাসে আছে। তো এটা সীসার মানটা বইয়ের মধ্যে যে চার্ট করে দেওয়া আছে তার মধ্যে তোমরা লিখে নেবে এটা। এবার লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস, এটা বলতে কি বলছো যদি এটা এরকম প্রশ্ন দেয়। তো দেখো এটাকে ভাঙলে কি পাবো, এটা মানে হচ্ছে 12/10⁶ পার ডিগ্রি সেলসিয়াস। এটাকে ভেঙে লিখলে কি পাবো, 0.000012 পার ডিগ্রি সেলসিয়াস। তো এবার তোমাকে যদি এরকম প্রশ্ন দেয় যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এটাও দিতে পারে 12 × 10⁶ পার ডিগ্রি সেলসিয়াস, বা এই মানটাও দিতে পারে, দিয়ে বললো যে এটা বলতে কি বোঝো। এবার দেখো প্রশ্নের মধ্যেই উত্তর আছে। প্রশ্নে কিন্তু শুধুমাত্র মানটা দেওয়া আছে, কিন্তু দৈর্ঘ্যের একক দেওয়া নেই। তার কারণ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্যের এককের উপর নির্ভরই করে না, শুধুমাত্র উষ্ণতার এককের উপরই নির্ভর করে। সেই জন্য কিন্তু তোমাদের প্রশ্নে শুধুমাত্র উষ্ণতা দেওয়া আছে। তো এটার হচ্ছে উত্তর কিভাবে বলবে, এটার উত্তর এভাবে বলতে পারো যে 1 সেন্টিমিটার দীর্ঘ, কারণ সংজ্ঞাতে দেখো একক উষ্ণতা আর একক দৈর্ঘ্য এই দুটো আমরা বলছি, বা রাশিমালা তো বুঝতে পেরেছো, এই দুটোকে হাইলাইট করতে হবে। তাহলে এটা কিভাবে বলবো উত্তরটা, এবার এরকম করে বলতে পারি যে 1 সেন্টিমিটার দীর্ঘ একটি লোহার দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে তার দৈর্ঘ্য বৃদ্ধি করবে কত, যে মানটা দেওয়া আছে এত সেন্টিমিটার। আবার বলছি, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস বা 0.00012 ডিগ্রি সেলসিয়াস পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায়। এর উত্তরে এরকম ভাবে বলতে পারি, বলতে বুঝি যে 1 সেন্টিমিটার দীর্ঘ একটি বিশুদ্ধ লোহার দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে তার দৈর্ঘ্য বৃদ্ধি হবে এত সেন্টিমিটার। অর্থাৎ এর ফলে মূল দৈর্ঘ্য কত হয়ে যাবে, বা এখন পরিবর্তিত দৈর্ঘ্য কত হয়ে যাবে, 1 প্লাস এই মানটা, নতুন দৈর্ঘ্য কত হয়ে যাবে এত সেন্টিমিটার। এই বুঝতেই পারছো এটা 1.0000012 সেন্টিমিটার হয়ে যাবে নতুন দৈর্ঘ্য। এবার এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে যেহেতু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভরই করে না, তার ফলে আমরা সেন্টিমিটার লিখি আর মিটার লিখি বা ফুট লিখি কোনো প্রভাব পড়বে না। তো কেউ এটাকে যদি এইভাবে লিখে যে 1 মিটার দীর্ঘ একটি লোহার দণ্ডের উষ্ণতা এসআইতে লিখছি 1 কেলভিন বৃদ্ধি করলে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটবে এত একক, তাহলেও কিন্তু সেটা ঠিক হবে। বা কেউ যদি এফপিএস এককে লিখে যে 1 ফিট দৈর্ঘ্যের একটি লোহার দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করলে তার দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটবে এত ফিট, তাহলেও কিন্তু কোনো ভুল হবে না। তার কারণ যেহেতু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক
দৈর্ঘ্যের এককের উপর নির্ভরই করে না। তার ফলে দৈর্ঘ্যটা আমরা সেন্টিমিটারে নিচ্ছি বা মিটারে নিচ্ছি না এফপিএস পদ্ধতিতে ফুট ব্যবহার করছি, তার উপর কিন্তু নির্ভর করে না। যদি উষ্ণতা বৃদ্ধির একই হয় তাহলে কিন্তু দৈর্ঘ্য প্রসারণ একই হবে। এর পরের ভিডিওতে তোমাদের সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলে এবং সেলসিয়াস আর কেলভিন স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা দেখাবো, এবং তারপরের ভিডিওগুলোতে আমরা কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং তাদের মধ্যে যে সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা অলরেডি 20 মিনিট হয়ে গেছে, সেই জন্য এখানেই স্টপ করে দিলাম। নেক্সট ভিডিওতে দেখা হবে।